ব্রায়োনিয়া, ক্যালকেরিয়াকার, পোস্টিকাম, ডালকামারা, গ্রাফাইটিস, সিপাসাল্প, ইগনেশিয়া, তারপরে মার্সল, নেটামিওর, সরিনাম, পালসেটিলা, সিপিয়া, সাইলেশিয়া, সালফার, টিউবার, থুজা। এই 18টি মেডিসিনের এক্সপিরিয়েন্স শেয়ার করবেন আমাদের টিএম জর্দা স্যার। স্যার, আপনি যদি প্রস্তুত থাকেন তাহলে শুরু করবেন প্লিজ স্যার। জি, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়া বিকা নাস্তাঈন ইয়া ফাত্তাহ। আজকে যে কথাগুলো বলবো চেষ্টা করব আমি ইনশাআল্লাহ সেগুলো এক্সপেরিয়েন্স থেকে, এবং আপনারাও যদি কেউ শেয়ার করতে চান বা যুক্ত করতে চান, বিযুক্ত করতে চান, সেগুলো এক্সপেরিয়েন্স থেকে বলতে হবে। কোনো বড় বড় ডাক্তার বলেছেন বা অমুক মেট্রামেটিকে আছে, এটা না বললেই ভালো হয়। আপনার এক্সপেরিয়েন্স থেকে আপনি বলবেন যদি কেউ বলেন। আমি যা বলবো সেটাও ইনশাআল্লাহ চেষ্টা করব আমার এক্সপেরিয়েন্স থেকেই বলবো। বইয়ের সাথে মিলতেও পারে, নাও পারে। আচ্ছা, আর এই 18টা মেডিসিন কিন্তু রমজানে পড়া থাকবে সবার। আমরা এখানে যারা আছি রমজানের পরে সবাইকে কোশ্চেন করা হবে ইনশাআল্লাহ। জি, প্রথমে আসি আর্সেনিকাম অ্যালবাম। আর্সেনিক সবচেয়ে বড় মেডিসিন ফুড পয়জনিং এর। ফুড পয়জনিং এর সবচেয়ে বড় মেডিসিন। ডায়রিয়া, বমি একসাথে যদি হয় আর্সেনিক ব্যবহার করি আমি সাধারণত। প্রথম মেডিসিন আমার আর্সেনিক। ফুড পয়জনিং প্রথম মেডিসিন আর্সেনিক। মৃত্যুর ভয় যদি থাকে আর বার্নিং পেইন যদি থাকে, আর্সেনিকের কথা চিন্তা করি। রাত্রে 12টার পরে যদি বৃদ্ধি পায় আর্সেনিকের কথা চিন্তা করি। রোগী শীত কাতর হলে আর্সেনিকের কথা চিন্তা করি। চিন্তা করি না, আর্সেনিক দিই। এই ধরনের সিমটম। এখন সিমটম গুলোকে সবগুলোকে থাকবে না, থাকে না। এর ভিতরে 2-3টা সিমটম থাকলে আমি আর্সেনিক দিই। যেমন ডায়রিয়া বা বমির ক্ষেত্রে কোনো কিছু দেখি না, রোগী যদি ডায়রিয়া বমি একসাথে থাকে আমি আর্সেনিক ব্যবহার করি প্রথম। ঠিক আছে, ফল পাওয়া যায় আলহামদুলিল্লাহ, পেয়েছি। আচ্ছা, এর আরো সিমটম অনেক কিছু। আর্সেনিক তো অনেক বড় মেডিসিন, একটা পলিক্রেস্ট মেডিসিন। কম বেশি অনেকে অনেক কিছু বলবেন, আমি এই ধরনের এখন যা মনে পড়লো তাই বললাম, এই আর কি। আর্সেনিক অ্যালবাম রোগী হচ্ছে শীত কাতর, এটা দেখা হয়। ঠিক আছে, মৃত্যু ভয় থাকে, ফেয়ার অফ ক্যান্সার, সেটাও আর্সেনিক। ফেয়ার অফ ক্যান্সারও আর্সেনিক দিয়েছি, কাজ হয়েছে আলহামদুলিল্লাহ। মৃত্যু ভয় আছে রোগী, আর্সেনিক। তো মৃত্যু ভয়টা একটু লং টার্ম যদি হয় আর্সেনিক, আর সাডেন যদি হয় তাহলে অ্যাকোনাইট তখন। আচ্ছা, অ্যাকোনাইট প্রধান দুইটা বৈশিষ্ট্য, আকস্মিকতা, ভীষণতা। এই দুইটার উপরে ডিপেন্ড করে অ্যাকোনাইট দিলে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ কাজ হয়েছে। এটা আমার এক্সপেরিয়েন্স। জি, এখানে আপনারা অনেকে আছেন, সেখান থেকে আপনারা হয়তো দেখছেন ওই যে অ্যাকোনাইটে কাজ হয়েছে। আমাদের মনে হয় আসিয়া ম্যাডাম যদি যুক্ত হন ইন্ডিয়া থেকে, উনি অলরেডি শুধু এটার উপর ডিপেন্ড করেই ফল পাইছেন। আসিয়া ম্যাডাম কে আছেন? জি, আসসালামু আলাইকুম স্যার। আছি। সেই কম্পাউন্ডটা কি আর হয়েছে ম্যাডাম? না স্যার। যাক আলহামদুলিল্লাহ, ঠিক আছে। জি, এটা এখন ধন্যবাদ স্যার। জি স্যার। থ্যাংক ইউ। তাহলে আমরা আর্সেনিক বলছিলাম, আর্সেনিক মূলত শীত কাতর। যে কয়টা সিমটম বললাম ইটস ইনাফ। মানে আমি এই সিমটম ব্যবহার করে আরো হয়তো যখন ভিতরে চলে যায় তখন, যেমন ফ্যাস্টিডিয়াস নিয়েছি বা ইত্যাদি। ফ্যাস্টিডিয়াস শুধু ফ্যাস্টিডিয়াসের উপরে ডিপেন্ড করে। এর সাথে আরেকটা সিমটম আমি প্লাস করি, যদি সে শীত কাতর হয় আর্সেনিক ব্যবহার করি এবং ফল পেয়েছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আর্সেনিক বৈশিষ্ট্য ক্যারি করতেছে কিন্তু রোগী গরম কাতর, আর্সেনিক আয়োড। আর্সেনিকের ক্যারেক্টার বা সিমটম ক্যারি করতেছে কিন্তু রোগী গরম কাতর, আর্সেনিক আয়োড। ওকে, আর্সেনিক আরো হয়তো আছে, আমি ছোটখাটো এখন না মনে পড়লে এগুলো বললাম। জি, থ্যাংক ইউ। নেক্সট মেডিসিন ব্রায়োনিয়া। ব্রায়োনিয়ার সাথে আমি বির জায়গায় ডি বসাই দেই, ড্রায়োনিয়া। ব্রায়োনিয়া ইজ ইকুয়াল টু ড্রায়োনিয়া। ড্রাইনেস থাকবে, ঠিক আছে। চুপচাপ থাকলে কি রোগী ভালো, উপশম, নড়াচড়ায় বৃদ্ধি, পানি পিপাসা থাকবে,
উঠতে বসতে অসুবিধা, হাঁটুতে কটকট শব্দ হবে, ব্রায়োনিয়া। মল শক্ত, গুটলে ব্রায়োনিয়া। ঠিক আছে? শ্বাসকষ্টের ক্ষেত্রেও অনেক সময় ব্রায়োনিয়া ব্যবহার করা, বিশেষ করে নিউমোনিয়ার ক্ষেত্রে বাচ্চাদের ব্রায়োনিয়া ব্যবহার করা হয়ে থাকে, ব্যবহার করি। তো তাহলে আরো অনেক প্রচুর, ব্রায়োনিয়া তো অনেক বড় মেডিসিন। এই সিমটম গুলোই আমি ব্যবহার করে থাকি, এখন যা মনে পড়তেছে। ব্রায়োনিয়া। তারপরে আসে সিসি, ক্যালকেরিয়া কার্বনিকাম। কোনটা স্যার? ব্রায়োনিয়া? স্যার এগুলো তো আপনার কাছে লেখা আছে স্যার, আমি বলে দিয়েছিলাম না? জি স্যার, ব্রায়োনিয়া ইজ ইকুয়াল টু ড্রায়োনিয়া। ব্রায়োনিয়া ইজ ইকুয়াল টু ড্রায়োনিয়া, ড্রাইনেস থাকবে, বারবার পানি পিপাসা। যেমন আমি দেখছি জ্বরের রোগীর ক্ষেত্রে দুইটা মেডিসিন অল্টারনেটিভ আসবেই, ব্রায়োনিয়া, রাস্টক্স। ঠিক আছে? আপনি রাস্টক্স যদি রোগীর হয় নেক্সট 3-4 ঘন্টার ভিতরে বা কখনো 6 ঘন্টার ভিতরে না হলে অন্তত নেক্সট ডে ব্রায়োনিয়ার সিমটম আসবেই। আবার ব্রায়োনিয়া আপনি ইউজ করেছেন, অবশ্যই ব্রায়োনিয়া ইউজ করে, ব্রায়োনিয়া অনেক সময় কেস ফিনিশ করে দেয়। কখনো বেল লাগতে পারে, নাও পারে, অথবা জেলস লাগতে পারে, নাও পারে। তো ব্রায়োনিয়া সাধারণত রাস্টক্সের পরে আমি দেখছি আসে, এই আর কি। তো ব্রায়োনিয়া ইজ ইকুয়াল টু ড্রায়োনিয়া, মল শুষ্ক হতে পারে, হাঁটুতে কটকট শব্দ, উঠতে বসতে অসুবিধা, নিউমোনিয়া বাচ্চাদের ক্ষেত্রে বা ইত্যাদি, আর হচ্ছে নড়াচড়াই বৃদ্ধি, চুপচাপ উপশম। ইন এনি কেস, মানে ইন এনি প্রবলেম, ইন এনি কমপ্লেন, নড়াচড়ায় বৃদ্ধি, চুপচাপ উপশম, চোখ বুঝে ব্রায়োনিয়া। জি হচ্ছে স্যার, আব্দুল মান্নান স্যার, দিস ইজ ব্রায়োনিয়া। এবার আসে সিসি, ক্যালকেরিয়াম কার্বনিকাম। ক্যালকেরিয়া কার্বের রোগী 80 কেজির নিচে হবে না বড়দের ক্ষেত্রে। বড়দের ক্ষেত্রে নরমালি দেখবো তার 70-80 কেজি ওজন, 100 কেজি হতেই পারে। তার হাতের যে পেশি, এই পেশি কখনই শক্ত হবে না, মাংস হাড়ের সাথে মাংস যুক্ত থাকবে না, মাংসটা থলথলে থাকবে, নিচের দিকে থাকবে। ঠিক আছে? আর একটু মোটা ধরনের হতে পারে, আর ডিম পছন্দ করে, আর শীতকাতর। তারপরে অবশ্যই তার ঘাম থাকবে, এবং এই ঘামটা আপার পার্টে বেশি, জিভ সাদা থাকবে। ঠিক আছে? এই তো ক্যালকেরিয়া কার্ব। আর অনেক সিমটম আছে, সেগুলো এখন যা মনে পড়লো তাই বললাম। দিস ইজ ক্যালকেরিয়া কার্বনিকাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার। স্যার এই আরেকটু কি সংযোগ করতে পারি এখানে? অবশ্যই স্যার, প্লিজ স্যার। গত 3 বছর থেকে আমার কাছে একজন রোগী নিয়ে আসেন, যার বয়স এখন 84 বছর। ওনার ছেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করছে 89 সালে। উনি বলছেন, আমার আম্মা বলছেন আমাকে ওনাকে রাস্টক্স দেওয়ার জন্য। আমরা আম্মা কিভাবে বুঝলেন? বলে আমার আম্মার হাঁটু ব্যথা এবং উনি হোমিওপ্যাথি নাড়াচাড়া করতেন আগে, রাস্টক্স দেন। দিলাম 200, দেওয়ার পরে আসলেন 1 সপ্তাহ পরে, তেমন একটা ভালো হয়নি। আম্মা বলছেন ব্রায়োনিয়া দেওয়ার জন্য, এবার দিলাম ব্রায়োনিয়া। ব্রায়োনিয়া খাওয়ার পরে একটু উন্নতি হলো, পরে 1 সপ্তাহ পরে বললেন আরো একটু বাড়াইয়া দেন, 1M দেন। দিলাম, আরো একটু উন্নতি হলো। এরপরে দিলে মানে 10M দিলাম, আরো একটু উন্নতি হলো। এরপরে আর কোনো উন্নতি হয় না। এরপরে আমি বললাম আমি কি আমার মতো দেবো? 2 বছর হয়ে গেছে কিন্তু ইতিমধ্যে। গত 1 মাস আগে উনি আসছেন, আমি ওনাকে দিয়েছি ক্যালকেরিয়া কার্ব, বয়স হলো 84 বছর, 200। আমার সামনে জয়নাল ভাই ছিলেন, জয়নাল ভাই আমারে বললেন আপনি কেন দিলেন ক্যালকেরিয়া কার্ব? আমি বলছি রোগী 1 সপ্তাহ আসলে পরে বলি। 1 সপ্তাহ আসে পরে বলতেছে ওনার ছেলে ডাক্তার মাহবুব, আমার আম্মা এত আরাম পাইছেন, এটা বলার অপেক্ষা রাখে না। আপনি কি জানি ওষুধ দিলেন? ক্যালকেরিয়া কার্ব। বলছি যে প্রতিদিন সকালে আধা কাপ পানিতে 20টা ঝাঁকে দিয়ে 1 ঢাকনা দিবেন, 20 বার নেড়ে 1 চামচ করে 7 দিন খাবেন এইভাবে। এবার আবার দিয়ে দিয়েছি 1M, বলছি 1 ডোজ মাত্র খাবেন। ক্যালকেরিয়া কার্ব আপনি যে বললেন, এই ধরনের আমি অনেক রোগীতে দিয়েছি, অসম্ভব ভালো কাজ করছে। এখন আমি আর পরে দেখিনি, ওই যে আপনারা ক্লাস নেন তো ওর থেকে শিখে নেই আর কি, আলাদা করে আর পড়িনি। ক্যালকেরিয়া কার্ব এই ধরনের হাঁটু ব্যথা, শোল্ডার ব্যথা, পিছনে ব্যথা, স্ক্যাপুলার ব্যথা, সাংঘাতিক ধরনের কাজ করে। আসলে তো প্রবিং এর সময় অনেক কিছু হয়েছে,
আমরা এটা করিনি। আচ্ছা একটু যোগ করে দিই, আর্সেনিকের রোগী অনেক আসছে। একজন রোগী মারাত্মক ডায়রিয়া, কোনো অবস্থায় অ্যালোপ্যাথিকে ভালো হয় না, দিনে 40 বার পায়খানা হয়ে গেছে, ডাব খাচ্ছে, এমোডিস খাচ্ছে, তারপরে সিপ্রোসিন খাচ্ছে, কিছুতেই কিছু হয় না, ইমোটিল খাচ্ছে। আমি বললাম ভাই আপনার কষ্টটা কি? বলে ডাক্তার সাহেব মরে যাব আর বাঁচবো না। আর্সেনিক 02 একটা ডোজ মাত্র, অনলি ওয়ান ডোজ, আলহামদুলিল্লাহ ভালো। এবং ব্রায়োনিয়া কত রোগী ভালো হয়েছে ডাক্তার সাহেব, আর পারতেছি না, নড়াচড়া কথা বলেন না ডাক্তার সাহেব, বাদ দেন, কি শুনবে শুনেন। ব্রায়োনিয়া দিছি 02, 15 মিনিট পর পর খাবেন, জ্বর শেষ, কাশি শেষ, বুকে শ্বাসকষ্ট, কাশতে কাশতে অস্থির হয়ে যাচ্ছে, পানি খাইতে খুব ভালো লাগে ডাক্তার সাহেব, অনেক পানি খাই একসাথে। ব্রায়োনিয়া খুব ভালো কাজ করছে। ধন্যবাদ স্যার, এই পর্যন্ত বললাম তিনটাতে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, আজকে যা শেয়ার হবে ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স, মানে আপনার এক্সপিরিয়েন্স থেকে, বই পুস্তকে যা সেটা নাই। আচ্ছা, তবে বই পুস্তকের সাথে অবশ্যই মিলে যাবে। তাহলে ক্যালকিরা কাপ সিসি, হ্যাঁ ওকে। তাহলে সিসি রোগী কি গরম কাতর না শীত কাতর? নরমালি শীত কাতর। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট মেডিসিন কস্টিকাম। একাঙ্গিক পক্ষাঘাতে কস্টিকাম ওয়ান অফ দি বেস্ট এবং সিঙ্গেল মেডিসিন বলা যায়। জি রেজাল্ট স্যার। রেজাউল স্যার আপনি আনমিউট আছেন না, কিছু বলবেন, বললে বলেন প্লিজ। হ্যাঁ, তারপরে হচ্ছে কস্টিকাম। কস্টিকাম হচ্ছে সার্ভাইকাল রিজিয়নে এনি কাইন্ডস অফ কমপ্লেন, দ্যাট ইজ কস্টিকাম। সার্ভাইকাল রিজন মানে নেক বা ঘাড় বা গলায়, ক্লিয়ার? নেক সার্ভাইকাল রিজন, কেন্ট সার্ভাইকাল রিজন বলছে, আর নেক অন্য রেপার্টরিতে বলে। সার্ভাইকাল রিজন বা নেকের প্রথম মেডিসিন চিন্তা করবেন কস্টিকাম। চিন্তা করবেন আমি করি এবং সেটাই ইয়ে করি মিলানো, যদি মেলে, রোগী যদি শীতকাতর হয়, কস্টিকাম মাইল্ড নেচারের হয়, মাইল্ড, হ্যাঁ, একটু ইয়ে প্রকৃতির হয়। তারপরে তারপরে হচ্ছে কস্টিকামের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে গলা পানি বা শক্ত জাতীয় দ্রব্য ঠিক মতো গিলে খেতে পারবে না, বা গিলে খায় তার সম্পূর্ণ এই সমস্যা হয়। পানি বা খাবার যে কোনোটাই, বা নাও হতে পারে, এটা একটা অন্যতম বৈশিষ্ট্য কস্টিকামের। একাঙ্গিক পক্ষাঘাত বলতে চোখ কান, কানে তো হয় না, চোখ মুখ হাত সাইডে ইত্যাদি যে কোনো একটা জায়গায় যদি তার পক্ষাঘাত জাতীয়, ওই জায়গায় নামনেস হয়, সেন্সিটিভিটি কমে যায়। আমি কস্টিকামে ফল পেয়েছি। আর একটা জায়গায় ফল পাওয়া যায়, সেটা ইউরিনারি ট্রাক্ট, এনি কাইন্ডস অফ কমপ্লেন অফ ইউরিনারি ট্রাক্ট, কস্টিকাম চিন্তা করা না, ইয়ে যদি তার সাথে শীতকাতরতা বা অন্যান্য বিষয়গুলো মিলে যায়, তাহলে কস্টিকাম ব্যবহার করছি আমি এবং ফল পাওয়া গিয়েছে। আচ্ছা, এখন যা মনে পড়লো তাই বললাম, দ্যাট ইজ কস্টিকাম। নেক্সট মেডিসিন ডালকামারা। বলবো স্যার কস্টিকাম? জি স্যার। আমার কাছে একটা রোগী বললো ডাক্তার সাহেব আজকে প্রায় বছর খানেক থেকে দেখেন আমার হাতের মধ্যে কি অবস্থা। এমন আপা এই অবস্থা হয়েছে আপনার হাতের, কাজ করেন কিভাবে? বলে আর বলেন না, এত ব্যথা, একটা আঙ্গুলও হাতে দেখা যায় না, আঁচিল হয়ে 2 হাত, মনে হয় গাছের জ্বর। আমি কস্টিকাম 02 দিয়ে শুরু করছিলাম, 04 পর্যন্ত গেছিলাম, মনে হয় না কোনোদিন এই হাতে জ্বর ছিল গাছের। কস্টিকাম এত ভালো আঁচিলে কাজ করছে, এত ভালো। আচ্ছা, আমার গিন্নি ওনার একটা বিড়াল মরে গেছে, এত কান্না, কান্না ভালো হয়ে গেল, এখন মাথা ব্যথা যায় না। আমি ডাক্তার সাইফুল আলম সাহেবের কাছে নিয়ে গেলাম। সাইফুল আলম সাহেব বললাম ভাবি কি হয়েছে, আমি রোগী দেখতেছি, আপনি ভিতরে গিয়ে শুয়ে থাকেন। ওনার সাথে খুব ভালো সম্পর্ক ছিল আমাদের। তো এবার আসতেন উনি, এসে বললেন ভাবি কি বলেন তো দেখি। আমি বললাম আমার কাছে শুনেন, ওনার বিড়াল ছিল আজকে 15 দিন আগে মরে গেছে, তো কান্না বন্ধ হয়েছে কিন্তু ওনার মাথা ব্যথা যায় না, কোনো ওষুধে যাচ্ছে না অ্যালোপ্যাথি। উনি কস্টিকাম 02 দিলেন, জাস্ট 2টা ডোজ খাইছে কিন্তু ওনার মাথা ব্যথা নাই। কস্টিকাম এরকম একটা ঔষধ। একটা রোগী আমার কাছে আসছে, তার মুখের মধ্যে এত আঁচিল, আমি তাকে কস্টিকাম 200 একটা ডোজ দিয়েছিলাম। এর পরবর্তীতে 15 দিন পরে আসার পরে ডাক্তার সাহেব আমার আঁচিল গেল কোথায়, বুঝতে পারলাম না। এটা হলো কস্টিকাম। আরো অনেক জায়গায় কস্টিকাম আছে,
কিন্তু আমার যে আমি রোগীরে দিচ্ছি, যে ব্যবহার করছি, ফল পাইছি, এটাই সরাসরি আজকে শেয়ার করলাম। ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। জি, আসিলের কথাটা ভুলে গেছিলাম। ফিঙ্গারের টপ বা টিপ বা এন্ডিং আচিলে, মানে বলা যায় যে ব্লাইন্ড মেডিসিন কস্টিকাম। থ্যাংক ইউ স্যার। ডালকামারা। ডালকামারা হচ্ছে, আমরা জানি দিস ইজ শরৎকালীন মেডিসিন। ডালকামারা শরৎকালীন মেডিসিন। গরম থেকে শীত বা শীত থেকে গরম, সাধারণত গরম থেকে শীত, এই চেঞ্জে, ওয়েদার চেঞ্জিং এ আমরা কস্টিকাম, আমরা সরি ডালকামারা ব্যবহার করে থাকি। সকালবেলা উঠেই হাসি, সকালবেলা উঠেই অনেকগুলো হাসি হয় অথবা কন্টিনিউয়াস হাসি হয়, ডালকামারা অন্যতম মেডিসিন। ডালকামারা শীত কাতরতা এবং রোগী ভিতরে খুব শীতলতা অনুভব করবে। ফ্যানের বাতাস ঠিক মতো সহ্য করতে পারবে না, ফ্যানের বাতাস ঠান্ডা লাগবে, ইভেন চৈত্র মাসও তার ফ্যানের বাতাস ঠান্ডা লাগবে। ঠিক আছে, এটা হচ্ছে ডালকামারার অন্যতম বৈশিষ্ট্য। রোগীর ভিতরে ল্যাক অফ ভাইটাল হিট, স্নেজিং, ঠান্ডা লাগার প্রবণতা, শরৎকালীন গায়ে ঘাম বসে তার সর্দি হয়, ঠান্ডা হয়, কাশি হয়, ডালকামারা। ডালকামারা আরো কিছু বৈশিষ্ট্য আছে, এখন আপনারা জানেন, আরো যুক্ত বিযুক্ত করবেন আপনাদের এই রমজানের ভিতরে, মোটামুটি এটাকে বেশ ধরে নিয়ে। ঠিক আছে, আমি স্যার ডালকামারা। আমি জি স্যার স্যার। যে এলাকায় বেশ আমার চেম্বার খোলা আছে এখন, এই আশেপাশে অনেকগুলো বিহারি ক্যাম্প, অসংখ্য। তো বিহারি ক্যাম্পের একটা অন্যতম সমস্যা হলো এই এলাকাতে তাদের প্রচুর আসিল হয়, ভিন্ন ভিন্ন ধরনের আসিল হয়। তবে আমি একটা মুখস্থ ঔষধ খুব অন্যায় করি, তো আপনি আমাকে ম্যাটেরিয়ামেডিকা বলেন, প্রত্যেকে একজন নিজস্ব ম্যাটেরিয়ামেডিকা, ফ্ল্যাট ফ্ল্যাট সাদা সাদা, বুকের মধ্যে, পেটের মধ্যে, থুতনির নিচে, আপনার আঁচিল না, এগুলো ওইরকম ওয়ার্ডস লিখছে বইয়ের মধ্যে, স্কিন ফ্ল্যাট স্মুথ ওয়ার্ডস। একটাই ওষুধ দেই, ডালকামারা 02, ডালকামারা 0203, একেবারে সব আঁচিল সবগুলো শেষ। এই পর্যন্ত যতগুলো ক্যাম্প থেকে আমার কাছে আসছে, একজনও শুকর আলহামদুলিল্লাহ মিসিং হয়নি ডালকামারা। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। জি স্যার, এটা এই অনেকবার শেয়ার করেছে, এটা ডালকামারা আচিলের উপরে ভালো কাজ আছে, কস্টিকামেরও কাজ আছে, ডালকামারও কাজ আছে, আর থুজা তো আছেই, ইভেন সিসি ক্যালকিরিয়া কার্ভেরও কাজ আছে আচিলের উপরে। জি, ডালকামারার আঁচলগুলো কেমন হয় মূলত? স্যার বললো তো, ওই যে মসৃণ টাইপের একটু চ্যাপ্টার। এটা বলা আছে স্যার বইতে, ফ্ল্যাট স্মুথ ওয়ার্ডস। আবার এই স্কিনের মধ্যেই একটা পেশেন্ট এখানে আসে, ওই যে থুতনির নিচে ইম্পেডিগো মতন হয়, দানা 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 হয়। তো এটা পাই এই যে বসন্তকাল আসছে না, এই সময় দেখি ওদের অনেকের এই সমস্যা আসতে আসতে থাকবে রোগী, এবং এত ভালো কাজ করে স্কিনের উপরে এটা, এটা সাংঘাতিক ভালো কাজ করে। আরেকটা যে আমি দিছি হাঁটুতে ব্যথা, এত ব্যথা, এটা ডাল কামড়াতে কেন দিলাম আমি নিজেও ভালো করে বুঝিনি। মনে হয় যেমন রাস্টক, মনে হয় যেমন এটা, কিন্তু ডাল কামড়াতে এই মহল্লার এই রোগীগুলার দারুণ কাজ করে। তবে জেনারেল এক্সিবিশনে বলা আছে ডাল কামড়া ড্যাম কোল্ড ওয়েদার এটা খুব ভালো কাজ করে। ধন্যবাদ স্যার। জি স্যার, ড্যাম্প কোল্ডে, ড্যাম্প ওয়েদারে ডালকামারা ভালো। আপনি যে জেনেভা ক্যাম্পের কথা বললেন স্যার, আপনি ওই ওই এলাকাতে সম্পূর্ণ ময়েস্ট এন্ড ড্যাম্প ওয়েদার, ওদের হচ্ছে ইনসাইড দেয়ার হোম, আই মিন হাউস অর রুম, যার কারণে ডালকামারার ওখানে দারুণ কাজ করে স্যার ওই জায়গাটায়। ড্রেন ড্রেন স্যার, হাউসের সাথে ড্রেন সব। হ্যাঁ, মিরপুর 11 তো অনেক ক্যাম্প স্যার, এইসব ক্যাম্পের সব লোকেরা যারা আসে, বেশ কিছু লোক আছে যারা ডাল কামড়া সাংঘাতিক কাজ করে। জি স্যার, থ্যাংক ইউ স্যার, জাযাকাল্লাহ। এরপরে আসছি আমরা গ্রাফাইটিস। গ্রাফাইটিস, গ্রাফাইটিস আছে ফাটা চটা আঠা, ফাটা চটা আঠা। স্যার তার সাথে মোটা স্যার মোটাও। জি স্যার, ফাটা আঠা মোটা গ্রাফাইটিস। ঠিক আছে, এখন গ্রাফাইটিসের মোটা আর ক্যালকিরিয়া কার্ভের মোটা পার্থক্য, বডি কিন্তু থলথলে হবে না, ঠিক আছে, মাংসটা একটু টাইট হবে, আর ক্যালকিরিয়া কার্ভের মাংস হাড় থেকে ছাড়ানো মনে হবে। ঠিক আছে, আচ্ছা, এই তো। আর হচ্ছে
সাধারণত স্কিন ইরাপশনের ক্ষেত্রে এই ধরনের যদি হয়, ওই যে ফাটা চটা আঠালো যদি নিঃসরণ হয়, সেই সাথে যদি তার মিষ্টি পছন্দ, ঝাল পছন্দ, বোথ একসাথে পছন্দ হতে পারে। ঠিক আছে, এই আর কি। ইরেকটাইল হ্যাঁ স্যার, আমার কাছে রোগী আসছে একেবারে আপনি যে বলে গঠনটা একেবারে এই ধরনের। ডাক্তার সাহেব আমার পায়ের নিচটা কি দেখবেন? আমি বললাম, আপা দেখাবেন, দেখেন। এই যে আমাদের যে এখানে যে টিবিয়া আছে না, টিবিয়া ওই দিক থেকে একেবারে একজিমা, এমন মারাত্মক একজিমা। আর একেবারে পুরো আপনি যে গ্রাফাইটিসের মনে বললেন, ঠিক এই ধরনের নারী। তো তারে আমি গ্রাফাইটিস দিলাম হচ্ছে 0-2। আমি আমি সেন্টেসিমোটা ব্যবহার করি, কিন্তু দিলাম 0-2। 1 মাসের মধ্যে তার যে পরিবর্তন, একেবারে আঠালো এরকম পড়তেছিল একেবারে। আসলেও গ্রাফাইটিসের এই বডির স্ট্রাকচার যদি আমরা ক্যালকুলেশন করে মিলাইতে পারি, তাহলে সাংঘাতিক ভালো কাজ করে। আসলেও স্যার, আরেকটা পাইছিলাম স্যার, নখের মধ্যে এই ধরনের একটা সমস্যা, তার পানি পড়ে বডির কাঠামোটা একেবারে গ্রাফাইটিস। তাহলে আমি একবার নখটারে আমরা ইংলিশে এই ধরনের শব্দ ব্যবহার করতে পারি, আমরা ডিফর্মিটি বলি না, এই ডিফর্মিটি এর নখটা একেবারে কাহিল অবস্থা হয়ে গেছে। এত ভালো কাজ করলো নখটা, পরবর্তীতে সময় লাগছে, কিন্তু বেশ কয়েক মাস সময় লাগছে, আগের অবস্থা চলে গেছে। বিশ্বাস হয় না এই নখটা দিয়ে এরকম এবড়ো নষ্ট হয়ে গেছে। আর একজিমাটা একেবারে পাশ, একেবারে তার সাদাই হয়ে গেছে। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আমাদের ইকবাল স্যার কিন্তু সম্ভবত 43 ইয়ার্স বা 42 ইয়ার্স এক্সপিরিয়েন্স। জি স্যার, 81 থেকে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। জি, তারপরে গ্রাফাইটিস আর একটা কাজ আমি ব্যবহার করি, সেটা হচ্ছে ইরেকটাইল ডিসফাংশন, মানে প্রিম্যাচিউর ইজাকুলেশনের ক্ষেত্রে গ্রাফাইটিসের ভালো একটা কাজ আছে। ফিজিক্যাল ফিটনেস বা গায়ে যদি ইরাপশন থাকে এই ধরনের, সেই সাথে যদি ইরেকটাইল ডিসফাংশন বা প্রিম্যাচিউর ইজাকুলেশন, ইরেকটাইল ডিসফাংশন এগুলো বুঝি তো আবার সবাই, মানে ডোন্ট মাইন্ড যারা নতুন আছেন। জি, এই ক্ষেত্রে গ্রাফাইটিস ভালো ফল দেয়, ফল দেয় না, আমি ব্যবহার করি, এই আর কি। তারপরে আসি ছোট ছোট করে, হিপার সালফ ফোড়া মানেই প্রথম মনে পড়বে হিপার সালফ। 90% রোগীর ক্ষেত্রে হিপার সালফ আসবে। আর যদি বেলোডোনা একেবারেই যদি বেলোডোনা ক্যারি করে, তাহলে সেই ক্ষেত্রে বেলোডোনা আমরা জানি ইনফ্লামেশন, অর্থাৎ লাল। বেলোডোনা আমি এখানে দেইনি, আচ্ছা আশ্চর্য, বেলোডোনা বাদ চলে গেছে। আচ্ছা, লাল, তারপরে হচ্ছে ইনফ্লামেশন, গরম, এই যে ইনফ্লামেশনের যে 5টা বৈশিষ্ট্য, সেই ক্ষেত্রে বেলাডোনা ইয়ে করা হয় ফোড়ার ক্ষেত্রে। আর হিপার সালফের ক্ষেত্রে ফোড়াটা যদি উঠতেছে, মুখ দেখা যাচ্ছে না, বড় জায়গা নিয়ে উঠতেছে, ব্যথা বেশি আছে। তারপর বয়েলস এর ক্ষেত্রে হিপার সালফ ভালো কাজ করে। বয়েলস মানে যেটা চামড়ার নিচে, আর অ্যাবসেস মানে ফোড়া আরো চামড়ার গভীরে যেটা থাকে, সেই ক্ষেত্রে হিপার সালফ কমনলি ইউজ করা হয়। কাশির ক্ষেত্রে হিপার সালফ ইউজ করা হয়। সর্দির ক্ষেত্রে, ঠান্ডা লাগার ক্ষেত্রে হিপার সালফ ইউজ করে থাকি। আর মেইনলি ফোড়া বা ইত্যাদি এসব ক্ষেত্রে হিপার সালফটা বা বয়েলস এর ক্ষেত্রে কমনলি আমি হিপার সালফ ব্যবহার করে থাকি। কখনো কখনো রোগী যদি গরম কাতর হয়, তবুও হিপার সালফ ব্যবহার করে থাকি। শুধু শীত কাতর হলে তো কনফার্ম হয়ে গেল, ইভেন গরম কাতরেও আমি হিপার সালফ ব্যবহার করে থাকি। কার্বানকেলও অনেক সময় দেখা যাচ্ছে যে যখন পুঁজ তৈরি হচ্ছে না, তখন হিপার সালফ ব্যবহার করে থাকি। এই ধরনের ইয়েতেই সাধারণত হিপার সালফ ব্যবহার করি। ঠান্ডা, ফোড়া, অ্যাবসেস, বয়েলস। আমরা যতগুলো ওষুধ ব্যবহার করি, এর মধ্যে হিপার সালফার একটা অন্যতম ওষুধ। এটাকে বলা হয় ওয়ান অফ দ্য কোল্ডেস্ট রেমেডিস, ওয়ান অফ দ্য কোল্ডেস্ট রেমেডিস। আমার কাছে আসে বলে, ডাক্তার ভাই আমার মাথা ব্যথা যায় না, ডাক্তার ভাই এত ওষুধ খাচ্ছি, বছরের পর বছর নাপা খাচ্ছি, টাপনিল খাচ্ছি, ব্যথা যায় না। তা আমি বললাম, আপনি কি করেন? আপনি জানেন না আমি মিরপুর 6 নম্বর এই যে কাউন্সিলর সাহেবের সেক্রেটারি। ও আমি বললাম, হ্যাঁ হ্যাঁ নজরুল ভাই, তাই তো। তো বলতেছে, আমার যেই শীতকাল আসবে আমার মাথা ব্যথা, তীব্র মাথা ব্যথা। আমি তখন কি করি জানেন? আমি আলাদা রুমে চলে যাই, জানালা দরজা যা আছে সব বন্ধ করি, আর মাথার মধ্যে বড় মাফলার, গরম মাফলার টাইট করে বেঁধে রাখি, তারপরে আমার মাথা ব্যথা কিছুটা কমে। তারপরে গরমের দিনে কি করেন? গরমের দিনে অফিসে তো বসতে পারি না, এই ফ্যানের বাতাস লাগে,
আমার মাথা ব্যথা শুরু হয়। আমি সকালে একটা নাপা এক্সটেন্ড খেয়ে আসি, দুপুরে একটা এক্সটেন্ড খাই। আমি বললাম, কত বছর খাবেন? বলে, খেয়েই যাচ্ছি। কাফনিল খাচ্ছি, নাপা এক্সটেন্ড খাচ্ছি, কিছুতেই কিছু হচ্ছে না। নাপা হিপার সালফার হচ্ছে ওয়ান অফ দ্য কোল্ডেস্ট রেমেডিস, চিলি এন্ড অ্যাগ্রিভেটেড ফ্রম দ্য কোল্ড। একেবারে ক্লিয়ার কাট কথা লেখা আছে। আমি তাকে হিপার সালফার দিলাম, সম্ভবত 2, 3, 4, 5 পর্যন্ত দিছিলাম। সম্পূর্ণ মাথা ব্যথা শেষ, সম্পূর্ণ মাথা ব্যথা শেষ। এত ভালো। আমি তার ওয়াইফরে বললাম, আচ্ছা ভাবি আসলে কি সত্যি আলাদা করে ঘুমায় নাকি? বলে, আর কোয়েন না, শীতকাল আসলে তো সে আলাদা করে ঘুমাবে। এইরকম অবস্থা তার মাথা ব্যথা। এই যে দেখেন, আসলে প্র্যাকটিক্যালি আমরা আমাদের প্রত্যেকটা আমরা দিতে পারি না ঔষধ, এই জন্য এই অবস্থা হয়। ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ, জাযাকাল্লাহ স্যার। জি, এরপরে ইগনেশিয়া। ইগনেশিয়া আমারা। ইগনেশিয়ার অন্যতম আমি ব্যবহার করে থাকি যেটা, তার হচ্ছে গ্রিফ যদি থাকে, স্যাডনেস যদি থাকে, মৃত্যু সংবাদ, বিশেষ করে নিকট আত্মীয় মারা গিয়েছে, এই রোগী সুস্থ থাক আর অসুস্থ থাক, আমার নিকট লোক হলে তাকে আমি 1 ডোজ 1 m ইগনেশিয়া দিয়ে থাকি, বা 10 m, যে কোনো একটা। আর হচ্ছে ইগনেশিয়ার কাজটা সুপারফিশিয়াল লেভেলে, ন্যাট্টামিউর কাজটা আরো ডিপার লেভেলে, ঠিক আছে? তো এই জন্য আমি কমনলি এই ধরনের রোগী পেলে আপাতত তার ইয়ের জন্য ইগনেশিয়াটা ব্যবহার করে থাকি। আর ন্যাট্টামিউর যদি কনফার্ম পাই তাহলে ন্যাট্টামিউর ইউজ করি। আই লাভ ডিসঅ্যাপয়েন্টেড থেকে যদি হয়। আর ন্যাট্টামিউর আরো যে বৈশিষ্ট্যগুলো আছে, এছাড়া ইগনেশিয়াটা সুপারফিশিয়াল লেভেলে, গ্রিফ, দুঃখ, কষ্ট বা কোনো শকিং নিউজ বা ইত্যাদি ইত্যাদি এসব থেকে যদি হয়, লম্বা প্রলং যদি তার ইয়ে থাকে, মানে দুঃখ কষ্টের ব্যাপার থাকে, এই ধরনের ক্ষেত্রে ইগনেশিয়া ব্যবহার করে থাকি। মূলত মেন্টাল কেসে ইগনেশিয়া ব্যবহার করা হয়ে থাকে। জি ম্যাডাম বলেন। আমার এক আত্মীয় আছে স্যার, উনার হলো উনি ভালো একটা পোস্টে জব করতো। পরে কোনো কারণে অফিস বন্ধ হয়ে যাওয়ার কারণে ওনাদের আর চাকরি নাই। এখন তো বর্তমান যুগে চাকরিও পাচ্ছে না। কিন্তু দেখা যায় যে এটার জন্য উনি এত ফিল করতেছে না। কিন্তু 1 বছর যাবত আমি লক্ষ্য করতেছি স্যার, উনি শুকায়ে যাচ্ছে। এখন এই ক্ষেত্রে যদি মেডিসিন দেওয়া হয় বা চায় তারা, তাহলে কিভাবে মেডিসিন দিতে পারে? আর্থিক টেনশন আর কি। হ্যাঁ, এই পেশেন্টের ম্যাডাম 2টা মেডিসিন ইম্পর্টেন্ট, একটা হচ্ছে ইগনেশিয়া আর একটা হচ্ছে আর্নিকা। হ্যাঁ, আর্নিকা কি, মানি লস অফ এর অন্যতম বড় মেডিসিন হচ্ছে আর্নিকা, ঠিক আছে? মানি লস অফ, এখন তার ওই যে চাকরি বাকরি যে হাত শর্ট আছে, টাকা পয়সা বা সবকিছু মিলিয়ে এখানে আর্নিকার বড় একটা জায়গা তৈরি হয়েছে। তবে আপনি ইগনেশিয়া দিয়ে স্টার্ট করে তারপর আর্নিকা দিতে পারেন। 2টা মেডিসিনই তার লাগবে বলে আমার মনে হচ্ছে যেন, হ্যাঁ, যেহেতু ওয়েট লস হচ্ছে তো। আর তার দেখবেন সায় আছে কিনা, অর্থাৎ দীর্ঘশ্বাস আছে কিনা। দীর্ঘশ্বাস, এই যে এরকম একটা ব্যাপার, মানে তার অক্সিজেন স্বল্পতা করে না স্যার, কিন্তু বলে, মুখে বলে কিন্তু সাই নেই। মানে নিজে না। বুঝতেছে না কাউকে, যে আমি আসলে সে নিজে নিজে বুঝে যে এটা কোনো ব্যাপার না, অনেকদিন করেছি তো ওইটা, আল্লাহ হ্যাঁ, বাকি। কিন্তু এটা তার মানে সে ওভারওয়েলমেড বা উইথ গ্রিফ, ওভারওয়েলমেড উইথ গ্রিফ, মানে দুঃখ তার আস্তে আস্তে আস্তে, আর এখনো মেন্টালি সে স্ট্রং বলে এখনো এই পর্যন্ত সে ইয়ে আছে। হ্যাঁ, ওই যে ওয়েট লস হয়ে যাচ্ছে, হ্যাঁ, মনে মনে দেখেন, আপনি ইগনেশিয়া দিয়ে শুরু করবেন এবং আর্নিকা লাগবে, দুইটাই হাই ডোজ লাগবে, দুইটাই হাই ডোজ লাগবে। হ্যাঁ, ইগনেশিয়ার ক্ষেত্রে 1 m 10 m, আর্নিকার ক্ষেত্রেও 10 m 50 m পর্যন্ত লাগবে, ঠিক আছে? স্যার ধন্যবাদ। স্যার, একটা রোগী পাইলাম, বলে, ডাক্তার সাহেব আমার এত কোমর ব্যথা। আমি বললাম, আপনার কোমর ব্যথা কেন? বলে যে আমার কোমর ব্যথা। এসে দেখলাম স্যার, তার লাম্বার রিজিয়নে ব্যথা। তার একটা কারণ আমি খুঁজে পাইছি, খুব দুঃখবোধ তার মধ্যে, এবং তার একটাই কারণ, তার স্বামীর কারণে। একটা রোগীরে দিলাম ওষুধ, খুব ভালো কাজ করছে কোমর ব্যথার জন্য। আসলে কজ খুঁজে বাইর করতে পারলে খুব ভালো হয়। আরেকটা রোগী বলছে, ডাক্তার সাহেব আমি আর বাঁচতে মন চায় না। আমার কি করতে মন চায় আপা? কয়, উপর থেকে জাম দিয়ে পড়তে মন চায়। মনে মরেন না কেন তাইলে?
ওই মরি না, জানেন না, আমার 2টা সন্তান আছে। ওনাকে আমি ইগনিশিয়া দিয়েছিলাম 3 ডোজ 1M পরপর 3 দিন। সম্পূর্ণ মৃত্যু চলে গেছে, সম্পূর্ণ চলে গেছে। আরেকজন আছে মাথা ব্যথা নিয়ে, বলছে এত মাথা ব্যথা, মাথা ব্যথা আমার যায় না। আমি বললাম কেন? বলে যায় না। আমি বলি আপনি না কলেজে পড়েন, আপনি কি হেঁটে যান মিরপুর 10 থেকে 11-তে, 11 থেকে 10-এ? বলে না, আমি তো এমনি যাই। হঠাৎ করে খুঁজে পাইলাম, কিশোর তো, বয়স হলো 19-20, কিশোরী। তার তাকে একটা ছেলেকে ভালোবাসে আমাদের লাইনে, এই পাশের বাসা। ওই তার মা বাবা ঘর থেকে বাইরে হতে দেন না তাকে। পরে খুঁজে পেলাম এই জন্য তার যে দুঃখ কষ্ট তৈরি হয়েছে, মাথা ব্যথাতে, প্রচন্ড মাথা ব্যথা, ঘাড়ে ব্যথা। ইগনেশিয়া দিয়েছিলাম 30 পাওয়ার স্যার ওই সময়, এবং তার মাথা সম্পূর্ণ। আমি বলছি প্রেম করেন, সমস্যা নাই, আমরাও এই বয়সে অনেক প্রেম করছি, সব ঠিক হয়ে যাবো। তবে আস্তে আস্তে মা বাবার কথাও শোনেন। দারুণ কাজ করছে ইগনেশিয়া। ইগনেশিয়া তো অনেক জায়গায় কাজ করে, গলায় কাজ করছে, একটা রোগীর দেখছি, খুঁজে পাইছি তার দুঃখ একটু খুঁজে বাইর করতে হয়। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। জি স্যার। আর স্যার যেটা ওই যে একটা বললো যে ইগনেশিয়া দিয়েছিল, এই জায়গাটা ইগনেশিয়া অবশ্যই আলহামদুলিল্লাহ ভালো কাজ করে। তবে মরে যেতে চায়, আত্মহত্যা করতে চায়, কিন্তু ফ্যামিলি মেম্বারের জন্য সে করতে পারে না। এটা সবচেয়ে বড় মেডিসিন হচ্ছে নেট্রাম সালফ। স্যার যেটা বলছে ইগনেশিয়া, ইগনেশিয়ারও কাজ আছে এই জায়গাটা, এটা কাজ যেহেতু হয়েছে এক্সপিরিয়েন্স থেকে। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট মেডিসিন মার্কসল। আমার ব্যবহৃত যত মেডিসিন আছে তার ভিতরে সবচেয়ে সাকসেসফুল মেডিসিন হচ্ছে মার্কসল। মার্কসল মেডিসিন বিশেষ করে আমার সবচেয়ে প্রথম ব্যবহার করে থাকি যে রোগের ক্ষেত্রে, আমাশয়ের ক্ষেত্রে। আমাশয়ের ক্ষেত্রে মার্কসল আমার ফার্স্ট চয়েস, একেবারে ফার্স্ট চয়েস। এবং এই মার্কসলের ফেইলের সংখ্যা নেই বললেই চলে। ঠিক আছে, মার্কসলে কি মিউকাস থাকবে, কনস্টিপেশন থাকবে, একাধিকবার টয়লেটে যাবে, কিন্তু তার কি হবে, পায়খানা ক্লিয়ার হবে না। ঠিক আছে, কনস্টিপেশন থাকবে। কনস্টিপেশন বলতে এখানে কিন্তু হার্ড স্টুল কনস্টিপেশন না, সফট স্টুল কনস্টিপেশন। মার্কসল মিউকাস থাকবে, খাবার ঠিক মতো হবে না, হজম হয় না। ঠিক আছে, মার্কসলের রোগী কিন্তু একটু মোটাটে টাইপের হয়, তবে মার্কসলের রোগী মোটা কিন্তু ফ্লাবি না। ঠিক আছে, থলথলে না, টাইট। হ্যাঁ, অনেকটা গ্রাফাইটিসের মতো। ঠিক আছে, মার্কসলের রোগী কালচে টাইপের, গায়ের রং কাল, বা বাঙালি যারা, বাঙালির ভিতরে কালচে টাইপের বা একটু অপরিষ্কার অপরিচ্ছন্ন টাইপের বেশি দেখা যায়। আর মার্কসলে তো আমরা জানি যে স্যালাইভেশন খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর, মিষ্টি পছন্দ করে রোগী। আর হচ্ছে তার আঁচিলের প্রবণতা থাকতে পারে, সাইকোটিক মায়াজম, এবং জিভ ফ্লাভি হবে, ইনডেন্টেড হবে, সাদাও হতে পারে, আবার জিভ রসালো হতে পারে, ড্রাই হয় না, সাধারণত রসালো হয়ে থাকে। ইভেন থুতু ফেলতে পারে বারবার। এটা মার্কসলের একটা বৈশিষ্ট্য, বারবার। জি, কামরুল স্যার বলেন, থুতু ফেলছেন নাকি? স্যার এই বলবো স্যার? জি স্যার, জি স্যার, নয় যাচ্ছে আর কি। জি স্যার বলেন। মহামারী শব্দ স্যার। জি, সবাই একটু শুনেন। জি স্যার। বেশ কয়েকজন রোগী এসে বলছে, প্রথম যে রোগীটা আসছে, ডাক্তার সাহেব দেখেন তেলাপোকায় আমার মাথার সব চুল খেয়ে ফেলছে, কেমন গোলাকার গোলাকার হয়ে গেছে। আমি বললাম তাই নাকি, তো কি করছেন? বলে এখানে ডক্টর আমাকে ওষুধ দিয়েছেন, মলম লাগাইছি, এটা লাগাইছি, কিছুতেই কিছু হয় না। আমি হিস্ট্রি নিয়ে দেখি মার্কসল 0203 দিছি, চুল উঠা শুরু হয়েছে। এরপরে ফাইটাম দিছি, শেষ হয়ে গেছে। আবার আরো রোগী আসছে, ডাক্তার সাহেব দেখেন রাত্রে কিন্তু তেলাপোকা আমার মাথার সব চুল খাইয়ে ফেলছে। আমি বললাম মাঝে মাঝে খাইলো কেন, পুরা খায় না কেন? এইটাই তো দেখতেছি স্যার। এরপরে আমি দিছি মার্কসল, জিব্বা দেখছি, জিব্বা একেবারে মার্কসলের তলতলে। রাত্রে তার বলে লালা বেশি বেড়ে যায়, এটা জানি না কেন হয়েছে, দিনেও হইতে পারে। যতগুলো রোগীকে এই পর্যন্ত, এটা সিফিলিটিক তো, এরা কিন্তু সিফিলিটিক রেমেডি মার্কসলকে বলা হয়, যদিও আরো আছে। এত ভালো কাজ করছে, অ্যালোপেশিয়া বলে ইংলিশে এই শব্দটাকে। যত রোগীকে এই পর্যন্ত দিয়েছি, একটা রোগীও মিস করেনি। মার্কসল 020304 পর্যন্ত যাইতে, মাঝে মাঝে 200 ব্যবহার করছে, এটাও ঠিক। আর মার্কসল ব্যবহার করছে ফুলাতে, অসম্ভব ভালো কাজ করছে। ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ স্যার। জি স্যার,
আসলে এই গনোরিয়ার ক্ষেত্রে গনোরিয়া সাপ্রেসড বা ইত্যাদি এই ক্ষেত্রে সাধারণত দেখা যায় যে পেশাব করতে গেলে তার পেনিসের মাথা কিটকিট করে, মার্কসল মেডোরিনাম। রোগী গরম কাতর হলে সাধারণত আমি মেডোরিনাম দিয়ে থাকি, অথবা গরম শীত যাই হোক মেডোরিনাম একটা ডোজ দেওয়ার পরে তবে এই রোগী মার্কসল আসে। আবার দেখা যাচ্ছে যে পুজ পড়ে, অথবা পেনিসে তার গ্লানে বা এর নিচে ঘা, হ্যাঁ, অথবা এর ফসা, পেনিসের যে গ্লানের নিচে যে ফসা, ফসাতে তার ঘা বা ইরাপশন, সেখানে মার্কসাল অন্যতম একটা বড় মেডিসিন। ঠিক আছে, আচ্ছা আরো আছে, যা মনে পড়লো তাই বললাম, স্যার যেটা বললো সেটাও যুক্ত, এই আর কি। এবার আসে দ্য বিগার মেডিসিন নেট্রামিউর। নেট্রামিউরের আমি প্রথম, যদি কোনো মাইগ্রেনের রোগী আসে, নেট্রামিউরের বৈশিষ্ট্য তো আপনাদের জানেনই মুখস্থ, মাইগ্রেনের রোগী আসে, রোগী লিপি করব আমি অন্তত 45 মিনিট ধরে, কিন্তু মেডিসিন তার দেব নেট্রামিউর এবং ক্যালিফাস 6X। আপনারা আমাকে এই জায়গাটায় বলতে পারেন, তবে 90% আপনি সাকসেস আমি পেয়েছি। হ্যাঁ, 90%, 90 বলা ভুল হবে, তারও বেশি, 95% বলা যায় যে মাইগ্রেনের রোগী বা হেড পেনের রোগীর ক্ষেত্রে, বিশেষ করে মাদ্রাসায় পড়লে সে হচ্ছে পড়তে পারছে না মাথা যন্ত্রণার কারণে, স্কুলে পড়ে, স্কুল গোয়িং, পড়তে পারছে না, অথবা তার মাইগ্রেন বা মাথা ব্যথা হলেই, আগে হতো, এখন তার 40 বছর বয়স, মাইগ্রেন এখনো হলে পরে একদিন পর্যন্ত সে কাজ করতে পারে না, কোনো কিছু করতে পারে না। নেট্রামিউর, নেট্রামিউর এটা 02 থেকে শুরু করি, কখনো 200 দিয়ে শুরু করি। তবে রোগীর যদি সিভিয়ার অবস্থা হয় তাহলে চেম্বারে বসে থাকা অবস্থায় তাকে বেল 1 ডোজ দেওয়া হবে, অথবা গ্লোনাইন 1 ডোজ দেওয়া হবে, দিয়ে চোখ বুজে বসে থাকতে বলা হবে 10 মিনিটের ভিতরে, বা 5 থেকে 10 মিনিটের ভিতরে আমি দেখছি চেম্বারে রোগী ঘুমিয়ে পড়ছে, এমন রেকর্ড আছে। ঠিক আছে, কিন্তু তার মেডিসিন মার্কসাল ক্যালিফাস 6X, ক্যালিফাস বায়োকেমিক, সরি মার্কসাল বলছি, নেট্রামিউর এবং লাভ মানে এই কারণে স্যার প্রিভিলেজ আপনি, হ্যাঁ হ্যাঁ, এই কারণে আপনি সংসার মুক্ত না আর কি, অভিজ্ঞতার কারণে। হ্যাঁ আমি সংস্কার মুক্ত, আমার রোগী ভালো করতে হবে, সংস্কার মুক্ত হওয়ার আগের থেকে বড় জিনিস। ঠিক আছে, না আমি তো আমার এক্সপিরিয়েন্স শেয়ার করতেছি, আমি তো কোনো বইয়ের কথা শেয়ার করছি না। ঠিক আছে, আর আজকে সবাই বইয়ের কথাই শেয়ার করবেন না, এক্সপিরিয়েন্স শেয়ার করবেন। জি স্যার, হাত তুলেছেন স্যার ময়মনসিংহ থেকে, বলেন স্যার। শোনা যাচ্ছে না, রফিক স্যার এটা বলি, আমার এখানে তো স্যার মানুষ, এই শ্রমজীবী মানুষ, এই আশেপাশে অনেক ক্যাম্প, এখানে জলা ক্যাম্প, মিল্লাত ক্যাম্প, ইরানি ক্যাম্প, অনেক ক্যাম্প, ফুটবল গ্রাউंड कैंप। तो डॉक्टर साहब मेरा माथा में बहुत दर्द करता है, प्रोफेसर साहब बहुत दर्द करता है। মহিলারা খালি বেশিরভাগই নারীরা একটাই ওষুধ ব্যবহার করি আমি, খুব খারাপ অভ্যাস আমার, জাল কামারা একটা ব্যবহার করি আর নেট্রামল। কোন সময় ব্যথা করে? ও ডাক্তার সাহেব, এই যে 10টা 11টা বাজে না, তখন 10টা 11টা বাজে, একবার মনে হচ্ছে আমার একেবারে নেট্রামের হাত ধরে দিচ্ছে মনে হচ্ছে। অ্যাগ্রিভেশনটা নেট্রামের 10টার সময়, আরো অন্য সময় হতে পারে, কিন্তু আমি যে দিয়ে উপকার পাচ্ছি এটাই আপনাদের শেয়ার করতে চাচ্ছি আজকে ক্লাসে। হেডেক, মাইগ্রেন, হেডেক, ওয়ার্স লাইট, ওয়ার্স সান, এই যে তারা এসে বললো ডাক্তার সাহেব এই সময় মাথা ব্যথা হয়, এই যে দারুণ কাজ করছে একেবারে। এবং এরা তো অনেক কষ্টে থাকে, অনেক অনেক দুঃখ এই ক্যাম্পের মানুষের। তারা তো মানুষ, বড় হচ্ছে 14 বছরে বিয়ে হয়ে যাচ্ছে, আবার সে সে নারী, বড় হয়ে তার ঘরে বাচ্চা হয়ে যাচ্ছে, কিন্তু তার স্বামীর অত্যাচার, বিভিন্ন মানে নেট্রামিউরের যে কষ্ট মানুষের মধ্যে থাকে, রোমান্টিকও আছে অনেকে, কিন্তু এদের মধ্যে যে সেন্সিটিভিটি তৈরি হয়েছে অনেক কারণে, দুঃখ, সরো, হার্মফুল অবস্থা তৈরি হয়েছে মনে, মাথা ব্যথা এই সময় তৈরি হয়, এবং এত ভালো কাজ করে মাথা ব্যথার। ধন্যবাদ স্যার, আরো আছে যা শেয়ার করলাম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ, জাজাকাল্লাহ। নেট্রামিউর জানি আমরা লাভ ডিসঅ্যাপয়েন্টেড থেকে প্রলং দুঃখ কষ্ট যদি থাকে, সেখানে 3টা মেডিসিনের কথা চিন্তা করি আমরা, নেট্রামিউর, কার্সিনোসিন আর ইগনেশিয়া। এটা ডিডি করতে হবে, ডিডি করে যে মেডিসিন সেটা দিতে হবে। তারপরে হচ্ছে ছোটবেলায় বাবা মারা গিয়েছে, মা মারা গিয়েছে, এই ধরনের দুঃখ কষ্ট, সেটার ক্ষেত্রে নেট্রামিউর
বা এতিম এতিম শিশু যারা নেট্রামিউর, এবং সিপিআর কথা ভাবা যেতে পারে, সিপিয়া নেট্রামিউর, এতিম শিশু যারা বাবা মারা গেছে ছোটবেলা থেকে, হয় বাবা মারা গেছে অথবা মা মারা গেছে, অথবা বাবা মা থাকা সত্ত্বেও এতিমখানে মানুষ হয়েছে, অরফান চিলড্রেনের ক্ষেত্রে। হ্যাঁ, আচ্ছা, তারপরে হচ্ছে লবণ পছন্দ করে, রোদ্রে গেলে বাড়ে। নেট্রামিউরে মাথা ব্যথা সাধারণত সূর্যোদয়ের সাথে সাথে যত উত্তাপ বাড়বে তার মাথা ব্যথা বাড়বে, রোদ সহ্য হবে না, ঠিক আছে। আর নেট্রামিউর তো একটু ক্যাওটিক টাইপের হয়। হ্যাঁ, যাই হোক, তারপরে এগুলো বৈশিষ্ট্যটা আমরা সবকিছু জানি, আমি যে জন্য ব্যবহার করে থাকি। আপনার মাইগ্রেনের ক্ষেত্রে ব্লাইন্ড মেডিসিন নেট্রামিউর আমার কাছে। জি, আমি প্রিজুডিস্ট এই জায়গাটাই, কিন্তু অনেক প্রিজুডিস্ট অনেক ডাক্তারই আছে, তারা শেয়ার করে না, আমি করি, এই আর কি, অনেকে হয়তো শেয়ার করে না। আচ্ছা, নেক্সট, অনেক বড় মেডিসিন নেট্রামিউর, এখানে তো ছোট করি। সরিনাম, সরিনামের রোগীর চেহারার দিকে তাকালেই আপনি বুঝতে পারবেন সরিনামের পেশেন্ট। এই এক্সপিরিয়েন্স যতদিন গ্যাদার না করবেন ততদিন সরিনাম ব্যবহার না করাই ভালো, কারণ সরিনাম একটা ডেঞ্জারাস মেডিসিন। কিন্তু কি একটু বলে দেন স্যার। সরিনামের রোগীর চেহারা দেখলে বোঝা যাবে সে সরিনাম, ঠিক আছে। সাধারণত স্যার, ব্ল্যাকিশ টাইপ। জি ম্যাডাম প্লিজ। সুরিনামের চেহারা কি স্যার দেখলে বোঝা যাবে যে উনি আশঙ্কাযুক্ত বা হতাশ? হ্যাঁ, সেটা আছে, ব্ল্যাকিশ টাইপের চেহারা হবে সাধারণত আমাদের বাংলাদেশের কনটেক্সটে। হ্যাঁ, ব্ল্যাকিশ টাইপের হবে এবং সাধারণত একটু ময়লা ময়লা চেহারা হবে। হ্যাঁ, ঠিক আছে, অপরিচ্ছন্ন ভাব থাকবে, চুল মাথা, তারপরে হচ্ছে সালফারের মতো না অতটা, কিন্তু এই যে শরীরের একটা বৈশিষ্ট্য আছে না, সে গোসল করার পরেও মনে হবে অপরিষ্কার পরিচ্ছন্ন আছে, তার চেহারা পোশাক আশাকে এই ভাবটা থাকবে। হ্যাঁ, আর দুর্গন্ধ তো থাকে, তবে দুর্গন্ধটা এখনকার সময় দুর্গন্ধ পাওয়া কিন্তু মুশকিল, কারণ অনেকে ডিওড্রেন্ট ইউজ করে, আতর ইউজ করে, অথবা দেখা যাচ্ছে বডি স্প্রে ইউজ করে, এগুলো করে এই গন্ধটা কমে যায়। হ্যাঁ, পোশাক আশাকের ক্ষেত্রে অনেকে, সকল ক্ষেত্রে পাওয়া নাও যেতে পারে, তবে তার চেহারা বা স্কিন দেখলে বোঝা যাবে এটা সরিনামের পেশেন্ট। স্কিনটাকে ব্ল্যাকিশ টাইপের হবে, খসখসে টাইপের হবে, তারপরে গ্লেজ থাকবে না চেহারা বা স্কিনে। আর সরিনামের পেশেন্ট গুলো আমি দেখছি নরমালি তারা লিন এন্ড থিন হয়ে থাকে, বেশিরভাগ ক্ষেত্রে লিন এন্ড থিন, আমার এক্সপিরিয়েন্সে দেখা। আর এগুলো সরিনাম নরমালি আমি ইউজ করে থাকি স্কিন ডিজিজ, স্কিন ইরাপশনের ক্ষেত্রে, স্কিন ইরাপশনের ক্ষেত্রে ইউজ করি সরিনাম, টিউকোরিয়া, ইয়ে সালফার, আর্সেনিক, কখনো গ্রাফাইটিস, আর একটা মেডিসিন কি জানো ভুলে গেলাম, সালফারের সাথে ইয়ে করে যে মেডিসিনটা দিয়ে থাকি আমরা, মেমোরি দুর্বল হয়ে গেছে। তো যাই হোক, এই ধরনের মেডিসিন গুলো সরিনাম। হ্যাঁ হ্যাঁ, জি জি, না 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 না, খুব ভালো মেডিসিন, এটা কমনলি ইউজ করে থাকে আমরা, সালফারের সাথে ডিডি করে মেডিসিনটা ইউজ করি। ইস, আচ্ছা মনে পড়লে আমি বলতেছি পরে। আচ্ছা, বলবো স্যার? জি স্যার বলেন। গত বছর স্যার একটা মেয়ে, ওর হাজবেন্ড বললো, মামা আপনার বৌমা তো প্রেগনেন্ট। বিশ্বাস করেন, ডেলিভারি হওয়ার উইদিন 6 days অফ টাইম আমার কাছে নিয়ে আসছে। শরীরের এমন কোন জায়গা নাই যে তার মানে দানা না চর্মরোগ নাই। মা তখন প্রেগনেন্ট ছিল, তখন ছিল কিন্তু। তারপর নিয়ে চলে গেছে শিশু হাসপাতালে, নিয়ে ওষুধ খাওয়াইছে, কিছুতেই কিছু হয় না। আমার কাছে আসছে, আমি স্যার ওই বাবুটারে 0-2 দিছি সরিনাম। আল্লাহু আকবার, এইভাবে যে সরিনাম কাজ করতে পারে, এত ডিপ অ্যাক্টিং মেডিসিন। 0-2 মানে মাথা কাপ পানিতে দিবা, 20 পান নাড়াইয়া 1 চামচ দিবা, তুমি মা 1 চামচ খাইবা, বাচ্চার 1 টাইম হয় না। আসছে 15 দিন পরে। মনে হয় না যে এর কোনো সময় চর্মরোগ ছিল ওর শরীরের মধ্যে, কোনো সময় আসলে কোনো মনে হয় না। এটা অনেক বছর পরে তার বাচ্চাটা হয়েছে। এই ঔষধটা এত, এর যে প্যাথোলজি ডেভেলপ করে, সুইনামকে আমাদের বুঝতে হবে এটা একটা নোসআউট মেডিসিন, এবং এটার প্যাথোলজি অনেক মাসে হইতে পারে, অনেক বছরে হইতে পারে। এই যে মায়ের পেটে থাকতে মায়েরও ছিল এই প্যাথোলজিটা, কোনো কারণে ওর মধ্যে হয়তো সাপ্রেস করেছিল আর সন্তানের মধ্যে চলে আসছে।
খুব ডিপার লেয়ারে যখন এটা চলে যায় তখন এই অবস্থা তৈরি হয়। সন্তান জন্ম হওয়ার 6 দিনের মধ্যে তার যে এই যে ডিসঅর্ডার নিয়ে আসলো আমাদের সামনে, ইনফ্যাক্ট আমি চিন্তা করছি ওই সময় এটা ইনহেরেন্ট করছে। এই অবস্থায় তার এইটাই একটা ঔষধ দিছি এবং কাজ করছে এবং এখনো ভালো আছে। ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আর একটা স্যার যেটা বললো শিশুর ক্ষেত্রে ইরিটেবল চিলড্রেনের ক্ষেত্রে আমি অনেক সময় টিউবার বা সরিনাম ব্যবহার করে থাকি। সরিনাম ব্যবহার করি ইরিটেবল চিলড্রেনের ক্ষেত্রে। টিউবার, সরিনাম, জালাপা এই 3টা মেডিসিনই যথেষ্ট। জি ম্যাডাম বলেন। স্যার আপনি যে বলছিলেন যে সালফারের সাথে একটা মেডিসিনের ডিডি করেন, আপনার মনে আসতেছে না, এটা কি স্যার অ্যান্টিক্রুড? না না না, এন্টিম ক্রুডে আপনার তার বডিতে যে র্যাশটা হবে বা ইরাপশনটা হবে দ্যাট ইজ রেড হবে, রেডিশ হবে এবং সেটা শক্ত হবে, দ্যাট ইজ এন্টিম ক্রুড। এটা মনে পড়তেছে না? আচ্ছা আমি পড়তেছি, মনে পড়লাম বলে টি দিয়ে না কি দিয়ে নাম জানো? জি স্যার। আচ্ছা ঠিক আছে। তারপরে আসি আমরা ছোট ছোট করে যাচ্ছি। একটা কথা বলতে চাই, স্যার প্লিজ। কোয়েশ্চন যদি লাল হয়ে বের হয় তাহলে এটা থাইরয়েডিয়ান কাজ করে। থাইরয়েডিনাম না স্যার? ওকে স্যার, থাইরয়েডিনাম। ওকে, থ্যাংক ইউ স্যার। আর একটা ব্যাপার, ইরাপশনের কথা যেহেতু আসলো, ল্যাক হিউম মেডিসিনটা হয়তো অনেকের কাছে নেই। আমি জানি ইকবাল স্যারের কাছে আছে, জানি আমি। হেলিওসেটটা আছে তাও জানি ইকবাল স্যারের কাছে। ল্যাক হিউমেনাম আছে না স্যার ইকবাল স্যার? জি স্যার। হ্যাঁ, হেলিওসেটটা আছে। 6 থেকে আপনার কাছে মনে হয় 10M পর্যন্ত আছে। তো যাই হোক, যদি কোনো বাচ্চার, অল্প বয়সের বাচ্চার বগলে, এক্সিলা অথবা মুখে বা এই অঞ্চলে যদি তার রেডিশ র্যাশ হয়, হ্যাঁ, এটা আপনি ল্যাক হিউমেনাম মেডিসিনটা, রাস্টক্স কাজ করে, এন্টিমক্রুড কাজ করে, না ল্যাক হিউম থাকলে ল্যাক হিউমটা ফার্স্টে দেবেন, খুব ভালো কাজ করে। তাও যদি না থাকে, সেই বাচ্চা যদি মায়ের বুকের দুধ খায় তাহলে ওই দুধ ওই জায়গাটায় লাগিয়ে দিলেই সেরে যাবে ইনশাআল্লাহ। এক্সপিরিয়েন্স, হ্যাঁ। ল্যাক হিউম যেহেতু পাওয়া যাচ্ছে না, ওষুধ নেই, তাহলে তো সে তো মায়ের দুধ খাচ্ছেই, ওই দুধ ওখানে লাগিয়ে দিলেই তার সেরে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে স্যার? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার। স্যার ওই যে এখন সামনে তো গরমের সময় একটা হিট র্যাশ বের হয়, এক্ষেত্রে স্যার অ্যাপিসমেল খুব ভালো কাজ করে এটা। জি অবশ্যই 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 অবশ্যই। গরমের হেডকোয়ার্টার এপিস আর পালস। জি, আর আয়োডিন। ওকে, ছোট ছোট করে যাচ্ছি। রাস্টক্স মেডিসিন ব্লিস টাইপের ইরাপশন, এনি কাইন্ডস অফ ইরাপশন ব্লিস্ট। সরিনামের ইরাপশন কিন্তু কি হবে? হোয়াইটিশ মানে সাদাটে। আর রাস্টক্স ব্লিস্ট মানে ফস্কা টাইপের। যদি পানি থাকে, ব্লাইন্ড মেডিসিন রাস্টক্স। ইরাপশন ভিতরে পানি থাকলে ব্লাইন্ড মেডিসিন রাস্টক্স। ঠিক আছে? আর রোগী যদি শীতকাতর হয় তাহলে তো কোনো কথাই নেই। রাস্টক্স তো শত শত ব্যবহার। আর রাস্টক্সের ব্যাপারে সবাই জানেন, এই জন্য আর বলছি না এটা। আর গতদিন সালফার আলোচনা হয়েছে, সালফার আর বলা লাগবে না, এবং কি নোটটা আরো সামনে আছে। এবার আসি সাইলেশিয়া সিলেকশন। স্যার বলেন রেজাউল স্যার। স্যার রাস্টক্সের একটা ছিল, আমার পেশেন্ট পাইছিলাম, সেটা হচ্ছে যে ফুসকা ছিল, হ্যাঁ ফুসকা ছিল, এবং হচ্ছে যে রাস্টক্সের পুরো থিম ছিল। রাস্টক্স 200 দেওয়ার পরে অনেকটা শুকায় গেল, এরপরে তার শ্বাসকষ্ট বেড়ে গেল। এটা স্যার পরবর্তীতে আমি আর মানে করতে পারি নাই, পেশেন্টটাকে আলোগ্য দিতে পারি, লাস্টে অ্যালোপ্যাথি চলে গেছিল। এক্ষেত্রে স্যার আমার ভুলটা কোথায় ছিল, একটু স্যার যদি ঠিক আছে স্যার। বাচ্চা বয়স কত ছিল? বয়স 3 বছর। পোটেনসিটা তাহলে হাই হয়ে গিয়েছিল। 200 ঠিক আছে স্যার, কিন্তু ওই বাচ্চার ক্ষেত্রে হাই হয়ে গিয়েছিল এই আর কি। আপনি যদি 0 ইউজ করতেন অথবা 30 ইউজ করতেন বা 12 ইউজ করতেন বা 6, তাহলে হয়ে যেত। ঠিক আছে স্যার? আচ্ছা আচ্ছা, এই রোগীটা ম্যানেজমেন্ট করা যেত। এই রোগীটা যখন তার বেড়ে গেল তখন আপনি কার্বোভেজ দিতে পারতেন। এবং হাজি আমিনুল স্যার বলবেন, কার্বোভেজের সাথে আপনি যদি যে কোনো আর একটা ক্যাসিয়াস ওপেরা দিতে পারেন, ওসিমাম দিতে পারেন, এরালিয়া রেসিমোসা, যে কোনো একটা মাদার দিলেই রোগীটা কন্ট্রোলে চলে আসতো। জি আমিনুল স্যার। স্যার এরকম পেশেন্টের একটা ছোট্ট একটা এক্সপিরিয়েন্স আমি বলি। আমার একটা পেশেন্ট আছে, আলহামদুলিল্লাহ পেশেন্ট ভালো আছে।
এই আমার এই পেশেন্টের প্রথমে ব্লিস্টার নিয়ে আমার কাছে এসেছিল। তো আমি সেই পেশেন্টটাকে চোখ বন্ধ করে রাস্টক্স দিয়েছিলাম। এই পেশেন্টের হচ্ছে শ্বাসকষ্ট বেড়ে গিয়েছিল, শ্বাসকষ্ট হয়েছিল, স্কিন ডিজিজটা চলে গিয়েছিল কিন্তু তার শ্বাসকষ্ট এসেছিল। তার শ্বাসকষ্টটা যেটা মানে কন্ডিশনটা এটা বলে, যখন দেখা যাচ্ছে একটু আর্দ্র আবহাওয়া যখন আসে তখন দেখা যাচ্ছে ওর এই শ্বাসকষ্টটা বৃদ্ধি পেত। ঠিক আছে, ও দেখা যাচ্ছে যে সকালে দেখা যাচ্ছে যে ইয়ে করছে, ঠান্ডা পানিতে একটু কাজ করছে, তখন দেখা যাচ্ছে একটু শ্বাসকষ্ট অনুভূত হতো। রাতে থালা বাসন দেখা যাচ্ছে যে ও পরিষ্কার পরিচ্ছন্ন করে তার পরবর্তীতে তার শ্বাসকষ্টটা বৃদ্ধি পেত। এরকম কন্ডিশন আমি শুধুমাত্র এই যে আমার নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের জল জলা জলভূমি যে একটা বৃদ্ধি অ্যাগ্রাভেশন যেটা বিষয়টা আছে, এটা নেট্রাম সালভে দিকে আমি লক্ষ্য করে নেট্রাম সালভ দিয়েছিলাম আর হচ্ছে এরালিয়া দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ পেশেন্ট আমার ভালো আছে। এই রোগীটা সালফার লাগবে কিন্তু ভবিষ্যতে যদি সারতে চান। এখন আমি যেটা বলি সেটা হচ্ছে স্কিন ডিজিজের পেশেন্ট গুলোকে শেষ পর্যায়ের দিকে একদিন তো বলেছিলাম যে একটা সময় অ্যান্টিসরিক মেডিসিন লাগে, আর অ্যান্টিসরিক মেডিসিন গুলোর বস হচ্ছে সালফার। সালফারে তো আসবে আলহামদুলিল্লাহ, তো আমি এটা প্রত্যাশা করি। থ্যাংক ইউ স্যার। একটা বাদ গিয়েছে পালস লিখেনি স্যার? না, আচ্ছা, পালস নিচের দিকে আছে স্যার, অসুবিধা নেই, এখনো শেষ হয়নি। আচ্ছা স্যার। স্যার আমি তো যে মহল্লায় থাকি সেই মহল্লাটা বারবার উদাহরণ দিচ্ছি, কারণ হচ্ছে আমার উল্লেখযোগ্য পেশেন্ট এই সমস্ত ক্যাম্পেলিয়া থেকে আসে, অন্য জায়গা থেকেও আসেন। ওরা তো স্যার শ্রমজীবী, রিক্সা চালায়, শ্রমিকের কাজ করে। তো স্যার একটা ইন্টারেস্টিং হলো, অনেক রোগীরা আসে, ডাক্তার সাহেব कमर में बहुत दर्द करता है, कमर में बहुत दर्द करता है। আচ্ছা আচ্ছা, তারপরে কি হয় স্যার? কি করছো? এই যে ওজন নিছি, এটা নিছি, এই যে বাজারে কাজ করে মিরপুর 11 নম্বরে, মিরপুর 11:30-তে। কোন জায়গায়? একেবারে স্যার লাম্বার রিজিয়ন। আহারে, কিসে আরাম পাও? গরম শেক দেই তো আরাম লাগে। একেবারে রাস্টক্স 200, রাস্টক্স 200 এত বেশি ব্যবহার করছি এই মহল্লাগুলাতে, রাস্টক্স 200, রাস্টক্স 200, এবং আসলেই কাজ করছে। তবে একটা জিনিস স্যার এখানে আমি মিলানোর চেষ্টা করছি, রাস্টক্সে যে লিখছে যে জিহ্বার আগা কি জানি লাল লাল দেখা, সত্যি সত্যি স্যার আমি দেখছি যে তার আগাটা লাল ছিল, জিহ্বার আগাটা। এবং আসলে এই যে রেড টিপ যেটা বলছে, যে রেড টিপ অফ টাং, এবং এটা কোমর ব্যথায় খুবই ভালো, তবে উচ্চ শক্তি 201 এইভাবে ব্যবহার করছি। ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ, জাযাকাল্লাহ। জি, তারপরে সাইলেশিয়া টেরা। সাইলেশিয়া টেরা রোগী শীতকাতর হতে হবে, হাতের তলা পায়ের তলা ঘাম থাকবে, দুর্গন্ধযুক্ত ঘাম থাকবে, ডেভেলপমেন্ট লেট অথবা কথা বলতে দেরি করছে সে রোগী। ঠিক আছে, সাইলেশিয়া রোগীগুলো সাধারণত চিকন টাইপের হয়, একটু ফর্সা টাইপের হয়। আমি দেখেছি, একটু ব্যতিক্রম হতে পারে, কমনলি এরকম। এবং এই এদিকে সাইলেশিয়া দিয়েছি, আল্লাহর রহমতে খুব ভালো কাজ করছে। এই তো এইতেই। আর শীত 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 কাতর, হ্যাঁ শীতে লাগে, ডেভেলপমেন্ট ডিলেড বা কথা বলতে দেরি করছে, হাঁটতে দেরি করছে। যদিও বেড়াটাকার এখানে নেট্রামিউরের জায়গা আছে, তবে সাইলেশিয়া ব্যবহার করছি। তারপরে হচ্ছে হাতের তলা পায়ের তলা ঘাম, এটা তো খুবই ভালো কাজ করে সাইলেশিয়া। আর কাটা ফোটার ক্ষেত্রে প্রথমে অ্যানাগালিস ব্যবহার করি, আর রোগীর অস্থিরতা যদি খুব বেশি হয় তাহলে অ্যানাগালিস সাইলেশিয়া অল্টারনেট করে দেই। ঠিক আছে, তবে সাইলেশিয়া সাধারণত দিতে চাই না আমি, যেসব রোগীর কাটা ফোটার ক্ষেত্রে আপনার লম্বা হয়েছে, লম্বা টাইম, অর্থাৎ 7 দিন পরে এসছে রোগী বা 8 দিন পরে এসছে, 10 দিন, তখন সেই ক্ষেত্রে আমি, একটা রোগীর আমার 2 মাস লাগছিল সাইলেশিয়াতেই, আল্লাহর রহমতে হয়েছে। সে বলছে জিভে তার অনুভূতি যে কাটা যেন ফুটে আছে জিভের ভিতরে। আমি তো বুঝলাম যে তার আসলে কিছু নেই, এটা তো সাইকোলজিক্যাল ব্যাপার। ওষুধ খেতে খেতে আমার কলিগ ঠিক হয়ে গেল, এই আর কি। সাইলেশিয়া দিয়েছিলাম, তারপরে মনে হয় দিয়েছিলাম ফাইটাম। যাই হোক, প্রথমে অ্যানাগালিস, তারপর সাইলেশিয়া। হাতের তলা পায়ের তলা ঘাম, ঠান্ডা শীত কাতর, চিকন টাইপের রোগী, একটু ফর্সা টাইপের রোগী হয়ে থাকে, এই তো ঠান্ডা প্রবণতা, আপাতত এইগুলো মনে পড়তে। স্যার
জি স্যার, রোগী আসছে, আমার হিস্ট্রি নিছি স্যার, হিস্ট্রি নিয়ে তার হয়েছে স্যার ফিস্টুলা। তার হচ্ছে আমার মল ধার দিয়ে এই যে এটা সমস্যা, ডাক্তার সাহেব যাচ্ছে না, কিছু এলোপ্যাথিক খাইছি, কিছু হয় না। আমি হিস্ট্রি নিয়ে স্যার ওষুধ দিছি, কিছুই হয় না। আমারে বলে ডাক্তার সাহেব এখান দিয়ে তো একটা একটা গুটলির মতন হয়, ফেটে যায়, এখন এটা গভীর হয়ে গেছে। আমি বললাম আপনাকে তো আমি ওষুধ দিলাম, কোনো কাজ হয়নি, আপনি অন্য কোনো একজন ডাক্তারের কাছে যান। বলছে আমি কোনো ডাক্তারের কাছে যাব না, আপনি ওষুধ দেন। একেবারে স্যার যেভাবে বললেন যে ফর্সা, একেবারে আসলে ফর্সা কেন জানি না, আমি তার ইতিহাস নিয়ে সাইলেশিয়া 200 একটা ডোজ দিলাম, দিয়ে বললাম আমাকে জানাবেন 15 দিন পরে। আসলে কয়েক মাস ওষুধ দিয়েছি, কিছু করতে পারে, সাইলেশিয়া দিছিলাম। 15 দিন পরে এসে বললেন ডাক্তার বলছিলাম না ওষুধ দেন আমারে, আমার এটা নাই, একেবারে একেবারে নাই। এবং বিশ্বাস করবেন আজ অব্দি নাই তার সাইলেশিয়া 200 এক ডোজ। কি অবাক কাণ্ড, যেখানে অনেক বছরও দেখতে চায় না, এটা কি অপারেশন করতে চায়, একটা সাইনাস মতন একেবারে নালিঘার মতন হয়ে গেছে, এটা সাইলেশিয়া কাজ করছে, আরো অন্য জায়গায় কাজ করছে। ধন্যবাদ স্যার। জি স্যার, থ্যাংক ইউ স্যার। পুজ উৎপাদন করলে, পুজ উৎপাদিত হলে পেরিফেরিতে যদি হয়, অর্থাৎ নখ বা ইত্যাদি বা শরীরের যে কোনো জায়গায় অল্পে যদি তার পুজ হয়, সহজে শুকাতে চায় না ঘা, সাইলেশিয়া অন্যতম মেডিসিন। ইনগ্রোয়িং টোনেলের ক্ষেত্রে সাইলেশিয়া অন্যতম মেডিসিন। নখ পচে যায়, নখে সমস্যা হয়, হাতের নখে ঘা হয়, সাইলেশিয়া দিই, তার সাথে দিই নেট্রামসাল আপনার 6x। ঠিক আছে, আল্লাহর রহমতে কাজ হয়। সাইলেশিয়ার এই জায়গায় নখে বা ইত্যাদি এইসব জায়গায় ভালো কাজ আছে। আর পুজ পড়া বা ইত্যাদি এই ধরনের ক্ষেত্রে সাইলেশিয়ার একটা ভালো কাজ আছে, তবে সেই সাথে ক্যালেন্ডুলা মাদার দিয়ে পরিষ্কার করতে দিতে হবে মাস্ট। যেমন ফুড আছে না, ডায়াবেটিক ফুডের ক্ষেত্রে সাইলেশিয়া, অ্যান্টিম ক্রুড দুইটা খুবই বড় মেডিসিন, খুবই ভালো মেডিসিন। এবং সাইলেশিয়া এবং সেই সাথে 2 বার ক্যালেন্ডুলা মাদার দিয়ে পরিষ্কার করতে হবে। ডায়াবেটিক ফুড খুব ভালো কাজ করে এবং এক্সপিরিয়েন্স এটার ভালো ফল পেয়েছি। ডাক্তার আশ্চর্য হয়ে গিয়েছে, তখন হচ্ছে যে পিজি হাসপাতাল যেটা, ওখানে গিয়েছে, বলছে এটা সারলো কি করে, বলছে হোমিওপ্যাথি খেয়ে সাইছে। তারা আশ্চর্য হয়ে গেছে, বলতে এটা তো অপারেশন করার কথা ছিল। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এই জায়গাটা ভালো কাজ করে। পেরিফেরি অঞ্চলে সাইলেশিয়া পুজ উৎপন্ন হয় বেশি, কারণ রক্ত চলাচল কম, তো ভালো কাজ হয়। নেক্সট মেডিসিন টিউবার। ফ্যামিলি সমস্যাটা কেন স্যার বুঝলাম না স্যার। কোনটা? যে স্যার এই মাত্র যে সমস্যাটার কথা বলছেন। ডায়াবেটিক ফুড, যাদের ডায়াবেটিস আছে তাদের পায়ে তলায় বা নখে বা কোনো জায়গায় যদি কেটে কুটে যায়, তাহলে সেই জায়গায় ঘাটা সারে না, আস্তে আস্তে বড় আকার হতে থাকে, ইভেন কি ক্যান্সার হয়ে যায় জায়গাটা। এই রোগটাকে বলে ডায়াবেটিক ফুড, এটা সার্চ দিয়ে দেখবেন। ঠিক আছে, এই ডায়াবেটিক ফুডের ক্ষেত্রে এলোপ্যাথি ডাক্তাররা বলে সার্জারি করতে হবে, করে অপারেশন করে খুব যত্ন করতে হবে, সেই সাথে কন্টিনিউয়াস অ্যান্টিবায়োটিক খেতে। কন্টিনিউয়াস বলতে কি 1-1.5 মাস 2 মাস অ্যান্টিবায়োটিক খাওয়া লাগে। ঠিক আছে স্যার? স্যার সেটা সাইলেশিয়া সারছে স্যার না? হ্যাঁ, সাইলেশিয়া আর ক্যালেন্ডুলা মাদার। ক্যালেন্ডুলা মাদার কি ডেইলি 2 বার করে ওখানে পরিষ্কার করা। ঠিক জি আছে, স্যার, থ্যাংক ইউ স্যার। আমারও একজন পেশেন্ট পাইছিলাম স্যার। ওকে। তারপরে সেই টিউবার, দেরি হয়ে যাচ্ছে আর, তো 8 মিনিট বেশি হয়ে গেছে অবশ্য, আর 2-3টা মেডিসিন আছে, শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। টিউবার হচ্ছে আপনার ফ্যামিলি হিস্ট্রিতে যদি যক্ষা থাকে বা ঠান্ডা প্রবণতা থাকে, অ্যাজমা থাকে, সেক্ষেত্রে আমরা টিউবারের কথা চিন্তা করে থাকি। টিউবারের রোগী ঘুরতে পছন্দ করে, ডাক্তার চেঞ্জ করে বারবার। আর হচ্ছে টিউবারের শ্বাসকষ্টের প্রবলেম থাকতে পারে, গলায় এরকম শব্দ হতে পারে। ঠিক আছে, শ্বাসের ক্ষেত্রে পাখি ডাকা যেটাকে বলে। তারপরে হচ্ছে টিউবারের রোগী একটু টাইপের হয়, ইরিটেবল টাইপের হবে, ইরিটেবল। হ্যাঁ, ইরিটেবল চিলড্রেনের ক্ষেত্রে টিউবার একটা বড় মেডিসিন যেমন। তারপরে হচ্ছে যদি রোগী আর অ্যাজমাটা ডিপার লেভেলে থাকে, তখন টিউবারের কথা চিন্তা করি। আর অ্যাজমা সহ যদি রোগীর গায়ে স্কিন ডিজিজ থাকে, তখন বেসিলিনাম চিন্তা করি আমি। চিন্তা না, বেসিলাম দেই, সোজা কথা। স্কিন ডিজিজ সহ যদি শ্বাসকষ্টের প্রবলেম বা ঠান্ডা প্রবণ এই ধরনের টিউবারকুলোসিস থাকে, তাহলে সেই ক্ষেত্রে বেসিলিনাম। আর যদি স্কিন ডিজিজ না থাকে, সাধারণত টিউবারের কথা চিন্তা করি। আর টিউবারের রোগীর আরেকটা সমস্যা, বাইরে গিয়ে তার টয়লেট ঠিক মতো হয় না, কনস্টিপেশন থাকবে তার, ভ্রমণের সময় তার কনস্টিপেশন থাকবে, আরো আছে এগুলো মোটামুটি। আর টিউবার তো শীতকাল অবশ্যই।
এবার থুজা কমনলি জানি আমরা, আমি 2টা সিমটম যদি পাই থুজা দিয়ে দিই। যদি গায়ে তার ইয়ে থাকে, আচিল থাকে, সেই সাথে যদি সে ভূতের ভয় থাকে, থুজা। গায়ে আচিল থাকে, মনে হয় পিছন দিকে কেউ হেঁটে আসতেছে, থুজা। ঠিক আছে? থুজা সাধারণত আমি সাধারণত ওই ইয়ের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। কি জানো, আচিলের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। তবে হাইপোটেন্সি ব্যবহার করি। নরমালি আমি 10m দিয়ে শুরু করি, 10m 50m, কখনো কখনো ডিরেক্ট সিএম ইউজ করি। তবে থুজার এক্সপিরিয়েন্স আমার এরকম আছে, 1 বছর পরে রোগীর আচিল পড়ছে, এটা কমই আছে। থুজার রোগীটা হচ্ছে আমাদের হিন্দু ধর্মাবলম্বী যারা, তাদের গণেশ যে মূর্তি, গণেশের মতো কুজো টাইপের হবে, বডিটাও এরকম হবে। থুজা হচ্ছে ফিক্সড মাইন্ডেড, ঠিক আছে? সে মনে করে ওইটা থেকেই আমার এইটা হয়েছে, ওইটা থেকেই আমার এইটা হয়, ঠিক আছে? ফিক্সড মাইন্ডেড, তার যে চিন্তা থাকে সে চিন্তা থেকে তাকে নড়ানো যায় না। দ্যাট ইজ থুজা, সংক্ষেপে বললাম। তারপরে আসি হচ্ছে সিপিয়া। সিপিয়া হচ্ছে, আর সিপিয়া আর পালস পরপর আছে, কম্পারেটিভ ডিডি করে সহজ হয়ে যাবে। দুইটাই হচ্ছে ফিমেল রেমেডি, দুটাই ফিমেল রেমেডি। আবার বলছি, পালস এবং সিপিয়া ফিমেল রেমেডি। আচ্ছা, মেইনলি কিন্তু পুরুষদের ক্ষেত্রেও পালস ব্যবহার করা হয়ে থাকে, সিপিয়া ব্যবহার করে থাকে। সিপিয়া সাধারণত আমি পুরুষদের কখনো ব্যবহার করলে স্কিন ইরাপশনে ব্যবহার করে থাকি, আর পালস পুরুষদের ক্ষেত্রে কখনো ব্যবহার করলে সেটা সাধারণত যদি গরমে হাসি হয়, সেক্ষেত্রে পালস সিঙ্গেল মেডিসিন। গরম থেকে হাসি মানে সিঙ্গেল মেডিসিন আমি ব্যবহার করে থাকি, আপনার কাজ হবে ইনশাআল্লাহ। আচ্ছা, পালস মেয়েদের ক্ষেত্রে ইরেগুলার মেনস্ট্রুয়েশন হয়ে থাকে, আর আর হচ্ছে লিউকোরিয়া থাকতে পারে, নাও পারে। আর সিপিআর ক্ষেত্রে লিউকোরিয়া থাকবেই, ঠিক আছে? ইরেগুলার মেনস্ট্রুয়েশন থাকে, মেনস্ট্রুয়েশন আগে পরে লিউকোরিয়া থাকবে। লিউকোরিয়া এমন হতে পারে যে লিউকোরিয়ার কারণে সে কাপড় চোপড় পরতে ভয় পায়, বসতে পারে না, ঠিক আছে? এবং সিপিআর রোগী চিকন হবে, চিকন মনে হবে তার, কিন্তু কাজ করতে পারে প্রচুর সে সিপিআর রোগী, কিন্তু কাজের অ্যাভারশন থাকে, কাজে ফ্যামিলি প্রতি অ্যাভারশন থাকবে, আর পালসে সেসব থাকবে না। পালসে একটু ফ্যাট টাইপের হবে এবং রমণী সুলভ তার চেহারা এবং বডি স্ট্রাকচার, রমণী সুলভ চেহারা এবং বডি স্ট্রাকচার। পাছা বা বাটকে মাংস বেশি থাকবে, বুকে মাংস বেশি থাকবে, দ্যাট ইজ পালস। ঠিক এর বিপরীত, দ্যাট ইজ সিপিয়া। সিপিয়ার মুখে লিভার স্পটের ওই দাগ থাকবে, অর্থাৎ সোপ দাগ বা ঘোড়ার জিরের মতো যেটা বলে, এরকম রোগী আমি পেয়েছি। সিপিয়া, বিশেষ করে লিউকোরিয়া হলে, এমনকি 7 দিনের বাচ্চারও লিউকোরিয়া হতে পারে। 7 দিনের বাচ্চা থেকে 70 বছর বয়সের মহিলা যদি লিউকোরিয়া থাকে, সিপিয়া ফার্স্ট মেডিসিন আমার কাছে, এবং ফল পেয়েছি ম্যাক্সিমাম ক্ষেত্রেই। আর হচ্ছে ফ্যামিলির প্রতি অ্যাভারশন, কাজকামের প্রতি অ্যাভারশন, কাজকাম করতে ভাল লাগে না, এই ধরনের অন্য যে রোগী থাক না কারো, এই ধরনের মেন্টাল ইয়ে পেলেই সিপিয়া ভালো কাজ করছে। তার ইউরিনারি ট্র্যাক্টের সমস্যা আছে, কিন্তু এটা এই ধরনের তার মেন্টালিটি মানে মেন্টাল ইয়ে ক্যারি করতেছে, সিপিয়া খুব ভালো কাজ করে। সিপিয়া রোগী সাধারণত চিকন হবে, আর পালসের রোগী একটু আগে বলেছি এই ধরনের হবে। দিস ইজ দ্য ডিডি অফ সিপিয়া এন্ড পালস। ইরেগুলার মেনস্ট্রুয়েশনের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়ে থাকে, সেক্সুয়াল অ্যাভারশনের ক্ষেত্রে এগুলো ব্যবহার করতে হয়ে থাকে, ভেজাইনাল ড্রাইনেসের ক্ষেত্রে এগুলো ব্যবহার করা হয়ে থাকে, ইনফার্টিলিটির ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে, প্রলং মেনস্ট্রুয়েশন অফ আছে সেই ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে, আর মেনস্ট্রুয়েশন ইরেগুলার অল্প কয়েকদিন পর পর, তখনও পালস সিপিয়া ব্যবহার করা হয়ে থাকে। তবে এর সাথে আমি সাধারণত যদি মেনস্ট্রুয়েশন বেশি হয়, সেখানে থ্যালাসপিপারসা ইউজ করি বা মিলিফোলিয়াম ইউজ করি, এই আর কি। এই তো মোটামুটি সংক্ষেপে গোজা মিল দিয়ে তালি দিয়ে শেষ করলাম। জি স্যার। চমৎকার স্যার, আজকে সেশন খুবই প্র্যাকটিক্যাল। ডাক্তারি করতে আমার একটা সমস্যা দেখবেন। জি, আমি